বিকানির থেকে শুরু করে আমাদের এবারের রাজস্থান ভ্রমণ আমরা জয়পুরে এসে শেষ করেছিলাম। যাতায়াত নিয়ে মোট 15 দিনের এই সফরে রাজস্থানের যে জায়গাগুলি আমরা ঘুরে বেরিয়েছি সেগুলি এর আগে মোট 9টি পর্বের ভিডিওতে পরপর আপনাদের কাছে দিন এবং তারিখ অনুসারে তুলে ধরেছি। আজকের এই পর্বটি রাজস্থান ভ্রমণের শেষ পর্ব, তাই আপনাদের মধ্যে যারা আগের পর্বের ভিডিওগুলি এখনও দেখেননি তারা উপরের আই বাটন অথবা নিচের ডেসক্রিপশন বক্স থেকে পরপর এপিসোড অনুসারে ভিডিওগুলি দেখলে আমাদের এই ভ্রমণ বৃত্তান্ত আপনাদের কাছে ধারাবাহিকভাবে বুঝতে সুবিধা হবে। জয়পুরে আমরা মোট 3 দিন ছিলাম। এর আগের পর্বে জয়পুর শহর সংলগ্ন বিভিন্ন ঘোরার জায়গা এবং কয়েকটি খাওয়ার জায়গা সম্পর্কে আপনাদের কাছে ধারণা তুলে ধরেছি। আর আজকের ভিডিওতে থাকবে জয়পুর শহর থেকে কিছুটা দূরত্বে যে সকল জায়গাগুলি আপনারা দেখবেন সেই সম্পর্কিত বর্ণনা। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এখন এসে পৌঁছেছি আমের ফোর্টের সামনে। জয়পুর মেইন সিটি থেকে দূরত্ব 12 কিলোমিটার মতন। অটোতেই চলে আসতে পারেন। আমরা একটি উবের অটো বুক করলাম, নিল হচ্ছে 120 টাকা, এবং সোজা আমরা এসে পৌঁছালাম এই আমের ফোর্টে। এইখানে এই মাউতা লেকের পাড়ে উঁচু পাহাড়ের উপরে আমের ফোর্ট, এবং এইখান থেকে খুব সুন্দর ফোর্টের ভিউ পাওয়া যায়। ফোর্টের দিকে যাওয়ার জন্য দুটি পথ আছে, একটি হলো আপনার হাতিতে করে যাওয়া যায়, একটি হলো জিপের মাধ্যমে যাওয়া যায়। আমরা জিপে করেই যাব, তবে আপনারা চাইলে এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা ধরে কিন্তু হেঁটেও যাওয়া যায়। এই জিপে করে আমরা যাব, আমাদের দুজনকে এখান থেকে নিয়ে যাবে। আমরা ফোর্টে ঘুরবো, যতক্ষণ ঘুরবো উনি ওয়েট করবেন, তারপরে আবার নিচে নামিয়ে নিয়ে আসবেন। এই সব মিলিয়ে নিচ্ছে 500 টাকা। অনেক টাকা চায়, আপনারা দরদাম করবেন। মোটামুটি ওই 500-550-র মধ্যেই কিন্তু রেটটা ফিক্সড হয়। টাকাটা এখানে আসার পর দেবেন। হ্যাঁ, আর টাকাটা এখানে আসার পরে দেবেন, আগে দেবেন না। পরে নেব। ভাই আপনার নাম্বার बताइए। আমরা এখন আমের ফোর্টের ওপরে উঠে এলাম। এই আমের ফোর্ট থেকে এইখানে দেখা যায় জয়গড় ফোর্ট। আর আমের ফোর্টের প্রথম যে অংশটি তৈরি হয়েছিল সেটি রয়েছে এই নিচের এই অংশটি। এখানে যোধাবাইয়ের সাথে আকবরের বিবাহ হয়েছিল, এবং এই বিস্তৃত অঞ্চল জুড়ে এইখানে সুবিস্তৃত পাঁচিলের অবস্থান দেখতে পাচ্ছেন। ফোর্টকে ঘিরে চারদিকে রয়েছে এই যে আমের ফোর্টের প্রাচীর, এটি পৃথিবীর 3য় দীর্ঘতম প্রাচীর। প্রথমটি হচ্ছে চীনের প্রাচীর, দ্বিতীয় হচ্ছে কুম্ভলগড় যেটা আপনারা দেখেছেন, এবং তৃতীয় হচ্ছে এই আমের ফোর্টের প্রাচীর। এরপরে আমরা আমের ফোর্টে প্রবেশ করব। তবে রাজস্থানে ঘুরতে ঘুরতে আপনি যে শুধু বিভিন্ন দুর্গ দেখবেন বা বিভিন্ন জায়গাগুলি দেখবেন তাই নয়, রাজস্থানের বিভিন্ন বাদ্যযন্ত্র সেগুলোও কিন্তু আপনাকে আকর্ষণ করবে। যেমন রাভানাত্তা, সারেঙ্গি, মোরচাং, খটতাল, এইরকম বিভিন্ন, তারপরে আলগোজা, এইরকম বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট।
আম্বের ফোর্টে ঢুকেই আপনি এই যে প্রশস্তি জায়গাটি দেখবেন, এই জায়গাটির নাম হলো জালেব চক। এই জালেব চকে আমার ডান দিকে এই যে গেটটি রয়েছে, এই গেটটির নাম হলো চাঁদপোল, আর বাঁদিকে এই যে গেটটি রয়েছে, এই গেটটির নাম হলো সুরজপোল। এই সুরজপোল দিয়ে রাজপরিবারের সদস্যরা, রানীরা তারা প্রবেশ করতেন, আর এই চাঁদপোল দিয়ে সাধারণ মানুষেরা তারা প্রবেশ করতেন। এই জালেব চকের এই যে বিশাল চত্বর, এখানে সেনাবাহিনীর কুচকাওয়াজ হতো। সেনাবাহিনীরা যুদ্ধের পরে তাদের বিভিন্ন যে সকল লুণ্ঠিত দ্রব্যগুলো নিয়ে আসতেন, সেগুলো এনে এখানে সবাই জমা করতেন। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানও এই জালেব চকে হতো। আপনি যদি হাতির পিঠে করে আসেন তাহলে এই পথ দিয়ে আসবেন, আর হাতির পিঠে করে আসলে দুজনের জন্য লাগবে 2500 টাকা। আপনি যদি হাতি করে আসেন তাহলে সুরজপোল দিয়ে প্রবেশ করবেন, যদি জিপে করে আসেন চাঁদপোল দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করে জালেব চকে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে এই পথটি দিয়ে আপনি প্রাসাদের মূল অংশে প্রবেশ করবেন। এখানে শিলা মাতাকা মন্দির রয়েছে। 1137 থেকে শুরু করে 1527 পর্যন্ত এই অম্বর ছিল কাছাওয়া রাজাদের রাজধানী বা বাসস্থল। এর পরবর্তীকালে এই অঞ্চলে জলকষ্ট হওয়াতে কাছাওয়া রাজা জয়সিং দ্বিতীয় তিনি জয়পুর শহর নতুন করে পত্তন করেন এবং এখান থেকে এই রাজাদের রাজধানী জয়পুরে স্থানান্তরিত হয়। আম্বের ফোর্টের ভেতরে প্রবেশ করেই আপনি জালেব চক দিয়ে সোজা এসে এই শিলামাতা মন্দিরের সামনে আসবেন। এই শিলামাতা মন্দিরের একটি রোমাঞ্চকর ইতিহাস আছে। শোনা যায় যে এই শিলামাতা যে শিলা থেকে গঠিত, সেই শিলার উপরে কংস দেবকের সন্তানদের আছাড় দিয়ে মারতেন এবং সেই শিলাটি যশোরের রাজা প্রতাপাদিত্য তিনি যশোরে নিয়ে যান এবং সেই শিলার থেকে এই শিলামাতার আকৃতি দেন। পরবর্তীকালে সেই শিলামাতার মূর্তিটি মানসিং প্রথম তিনি যখন যশোর জয় করেন তখন সেখান থেকে এইখানে তিনি নিয়ে আসেন। এই মন্দিরে এখনও নিত্য পূজা অনুষ্ঠিত হয়, কিন্তু এই শিলামাতার সামনে আগে পশু বলি দেওয়া হতো এবং শোনা যায় নরবলিও দেওয়া হতো, কিন্তু মহারাজা সোয়াই জয়সিং দ্বিতীয় তিনি এখানে পশু বলি বন্ধ করে দেন এবং তার ফলে নাকি দেবী রুষ্ট হয়ে তার মুখ তিনি বাঁ দিকে ঘুরিয়ে নেন এবং বাঁ দিকে ঘোরানো অবস্থাতেই এই দেবীর মূর্তি এখনও রয়েছে, কিন্তু মন্দিরের ভেতরে ছবি তুলতে দেওয়া হয় না। আর আমরা যখন এসেছি তখন মন্দিরটি বন্ধ, আমরা এখন দর্শন করতে পারলাম না, পরে যদি পারি দর্শন করব। আপনারা এসে অবশ্যই এই শিলামাতার মন্দির প্রথমে দর্শন করবেন, তারপরে আমের ফোর্টের বাদবাকি অংশতে যাবেন। এরপরে আমরা ফোর্টের মূল অংশে প্রবেশ করছি। আমরা এখন যে দরজা দিয়ে প্রাসাদের মূল অংশে প্রবেশ করলাম সেই দরজাটির নাম হচ্ছে সিং দরওয়াজা। সম্রাট আকবর মানসিংহকে সিং উপাধিতে ভূষিত করেছিলেন। এই দরজাটি ল অ্যান্ড অর্ডারকে মান্যতা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এই আমের প্যালেস 1692 সালে মহারাজা মানসিং প্রথমের দ্বারা নির্মাণ কার্য শুরু হয়েছিল এবং 1727 পর্যন্ত বিভিন্ন অংশের নির্মাণ কাজ চলেছে। আর এই যে দেখছেন, আমি এই যে বিল্ডিংটির পেছনে দাঁড়িয়ে রয়েছি, এইটি হলো দেওয়ানি আম। এই দেওয়ানি আম তৈরি করেছিলেন সোয়াই জয়সিং প্রথম এবং দেওয়ানি আম 40টি স্তম্ভ বিশিষ্ট। যেহেতু এই কাছাওয়া বংশের রাজাদের সাথে মোগল রাজাদের খুব সদ্ভাব ছিল, সেই কারণে এই দেওয়ানি আমে মোগল শৈলী এবং রাজপুত শৈলী দুটিরই সংমিশ্রণ দেখা যায়। মোগল শৈলীতে যে স্তম্ভগুলি নির্মিত সেগুলি লাল বেলে পাথরে তৈরি এবং ভেতরে যে রাজপুত শৈলীতে যে স্তম্ভগুলি নির্মিত সেগুলো তৈরি হয়েছে মকরানা মার্বেল থেকে এবং সেগুলি সাদা রঙের। এই দেওয়ানি আমে সাধারণ মানুষদের সাথে রাজারা মিলিত হতেন। এইখানে আপনারা এই যে দারুণ সুন্দর বাগিচাটা দেখছেন এই লেকের মাঝখানে, এই বাগিচাটার নাম হচ্ছে কেশর বাগিচা। মহারাজা মানসিংহ তিনি তার রানীর জন্য এই রাজস্থানের মাটিতে
কেশর উৎপাদনের কথা চিন্তা করেন। তার জন্য তিনি কাশ্মীর থেকে কেশর গাছ নিয়ে আসেন, কেশরের উপযোগী মাটি নিয়ে আসেন। কিন্তু রাজস্থানের জল হাওয়া তো কেশর উৎপাদনের উপযোগী নয়, সেই কারণে তিনি গাছ নিয়ে আসলেন, মাটি নিয়ে আসলেন, কিন্তু কেশর এখানে তৈরি হলো না। কিন্তু যেখানে তিনি এই বাগিচাটা তৈরি করেছিলেন সেই জায়গাটি রয়ে গেল এবং অপূর্ব সুন্দর লাগে ওপর থেকে দেখতে। এই যে সুন্দর কেশর বাগিচা নির্মাণ করেছিলেন মান সিং, এখানে প্রতি সন্ধ্যেতে এখনও লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই দেওয়ানি আমের ঠিক উল্টো দিকে এখানে রয়েছে এই যে বিশেষ পোলটি, এর নাম হলো গণেশ পোল। 1639-এ এটি মহারাজা জয়সিংহ প্রথম তিনি নির্মাণ করেন এবং এই পোলের ওপরে একটি গণেশ মূর্তি রয়েছে। আর পুরো পোলটাতে আপনারা যে ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটা সম্পূর্ণ হার্বাল কালার দিয়ে তৈরি এবং সেই 1639 থেকে তৈরি হওয়া এই রং কিন্তু এখনও অটুট রয়েছে। গণেশপোল পার করে এই যে গেটটি দেখছেন, এই গেটটি দিয়ে আপনারা এবার মহলের অন্দরমহলে প্রবেশ করবেন। এই অন্দরমহলে এসেই এখানে দেখবেন এই রকম একটি বাগিচা। এই বাগিচাটার নাম হচ্ছে মনোহর বাগিচা। অপূর্ব সুন্দর বাগিচা এবং বাগিচার চারদিকে বিভিন্ন মহল রয়েছে। কি কি? এই দিকে রয়েছে শীষমহল, এই দিকে রয়েছে জগমন্দির, এখানে যশ মন্দির, এদিকে রয়েছে সুখনিবাস, আর এই যে মহলটি রয়েছে তার ওপরের অংশটিকে বলা হয় সোহাগ মন্দির। এই যে মহলটি দেখছেন এটি হলো শীষমহল। আমের প্যালেসের বলতে গেলে সবথেকে সুন্দর জায়গা এটি। মহারাজা জয়সিং প্রথম তিনি 1639 খ্রিস্টাব্দে এই শীষমহল নির্মাণ করেন। সম্পূর্ণ বেলজিয়াম গ্লাস দিয়ে তৈরি, অপূর্ব অলঙ্করণ, বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন জ্যামিতিক নকশা এক অপূর্ব সৌন্দর্য দান করেছে এই শীষমহলকে। এই শীষমহলের বাইরের অংশটিতেই এখন ঢুকতে দেওয়া হয়, ভেতরের জায়গাটিতে ঢুকতে দেওয়া হয় না। এই আমরা গিয়ে সব ওই ভেতরের যে কাঁচের কারুকার্যগুলো ছিল সেগুলো সব হাত দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে দিতাম, তার জন্য শীষমহলের ভেতরের অংশে ঢোকা বন্ধ করে দিয়েছে। এখন আমরা যে জায়গাটিতে এলাম এই জায়গাটির নাম হলো সুখনিবাস। এইখানে ন্যাচারাল এয়ার কন্ডিশনার রয়েছে। এইটা হচ্ছে ন্যাচারাল এসি এখানকার। ওপরে ট্যাঙ্কিতে জল ভরা থাকতো, ওই জল এখান থেকে আসতো। আর এই যে দেখছেন রিংগুলো, এখানে পর্দা লাগানো বা খসখস লাগানো থাকতো। সেই খসখসের হাওয়া দিলে সেই জল হয়ে যেত ঠান্ডা, আর ফলে হচ্ছে এই দুটো ঘরই হচ্ছে এসি হয়ে যেত। আর এইখানে দেখুন ওপরে রিং লাগানো আছে, এখান থেকে রূপোর সিংহাসনে এখানে ঝোলানো থাকতো, তাতে রাজা বা রানী যে কেউ বসে থাকতো এবং তাদের যে ওয়েস্টেজ অফ জলটা, মানে তাদের পাটা ধোয়ানোর এখানে কাজ হতো, স্পা হতো আর কি পায়ের, সেই জলটা এই এখানের বাগানের মধ্যে চলে যেত। এখন আমরা এই যে জায়গাটিতে এলাম, এই জায়গাটির নাম সোহাগ মন্দির। এখানে এই যে দেখছেন সুদৃশ্য কক্ষটি, এখানে রানীরা বসে নিচে জালেব চকে যে সেনাবাহিনীর কুচকাওয়াজ হতো বা অন্যান্য অনুষ্ঠান হতো সেগুলো তারা দেখতে পেতেন। আর এই দেখুন এখান থেকে জয়গড় ফোর্ট আরও কাছে দেখা যাচ্ছে। আর নিচে এই মনোহর বাগিচার বিভিন্ন দিকে বিভিন্ন মহলগুলি। এই আমের ফোর্ট থেকে জয়গড় ফোর্ট পর্যন্ত একটা কিন্তু সুড়ঙ্গ পথ আছে। এটা তৈরি করা হয়েছিল যখন শত্রুপক্ষ আক্রমণ করত, তখন রানীদের পলায়নের জন্য। এই যে দুর্গটি, এটা তো 1692 সালে
রাজা মানসিং প্রথম তিনি নির্মাণ করা শুরু করেন এবং তার পরবর্তীকালে এই দুর্গের বিভিন্ন বৃদ্ধি ঘটতে থাকে বিভিন্ন অংশের। তা প্রথম যখন দুর্গটি তৈরি হয় তখন এইটি ছিল দুর্গে প্রবেশের প্রথম রাস্তা। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হলো মানসিং প্যালেস। এই যে দেখছেন মানসিং প্যালেসের চত্বর, আমি ওপর থেকে দেখাচ্ছি। রাজা মানসিংহের 12টা রানী ছিল, আর এই রাজা মানসিংহের এই যে ঘরটা দেখলাম, এই 12টা রানীর কাছে যেত 12খানা, মানে তার জন্য সিঁড়ি করা ছিল। এক একজন রানীর কাছে যেত, আরেকজন রানী যাতে টের না পায় তার জন্য 12টা সিঁড়ি করা ছিল। একটা রানীর কাছে যেত, আবার চলে আসতো, আবার আরেকজন রানীর কাছে যেত, এবং 12টা রানীর জন্য 12টা কামরা ছিল, মানে ঘর করা ছিল। এই পাশে 3টে, সামনে 3টে, এই পাশে, মানে পুরো একটা উঠানের মধ্যে 3টে করে চারদিকে ছিল, মানে 12টা। ভাবুন অবস্থা, রানীদের জন্য কত ভাবতো যে একজন রানী যাতে মন খারাপ না করে আরেকজন রানীর কাছে গেলে, এইসব চিন্তাও করতো। সেই সিঁড়ি গিয়ে কোন কক্ষে উঠবে সেটা কিন্তু সেই কক্ষে যারা বাস করবেন তারা বুঝতে পারবেন না। এগুলো হচ্ছে সব গুপ্ত সিঁড়ির মতন। রানীদের কাছে যাওয়ার জন্য রাজাদের এই রকম খাড়া সিঁড়ি বেয়ে নেমে নেমে এসে কষ্ট করতে হতো। অসম্ভব খাড়া সিঁড়ি, আমি কষ্ট করে নেমে এলাম। এই যে রানী ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে তার কাছে। এই পুরো একটা অ্যাপার্টমেন্ট নিয়ে রানীরা, এক একজন রানী থাকতেন। তার মধ্যে ডাইনিং রুম ছিল, কিচেন ছিল, বেডরুম ছিল, এবং প্রত্যেকটা এই অ্যাপার্টমেন্টের সঙ্গে সঙ্গে এরকম একটা সিঁড়িও ছিল রাজার আসার জন্য। এই যে এখানে দেখুন, এটা উন্মুক্ত বাথটব। তো আমার সচরাচর প্রশ্নই জাগে, উন্মুক্ত কেন? তো এইটা কেন করা হতো, কারণ এইখানে রাজা ছাড়া কোনো পুরুষ এখানে আসতেন না। এখানে যে দাসদাসী থাকতেন তারা থাকতো ট্রান্সজেন্ডার। এই জন্য এই উন্মুক্ত বাথটব, এখানে চান করতেন রানীরা, কোনো অসুবিধা হতো না তাই জন্য। কৃষাণজির টেম্পল। এগুলো হচ্ছে সেই সপ্তদশ শতকের পেন্টিং। দেখুন এখনও কি অসাধারণ রয়েছে। আর তার মধ্যে দেখুন আমাদের এখনকার এই শতাব্দীর ছেলেমেয়েরা কি সুন্দর তাদের নাম লিখে রেখেছেন। নিজেদের নাম লিখে রাখার এই যে বাহাদুরি, বিশেষ করে বিভিন্ন ঐতিহাসিক স্থানের উপরে, এই যে কবে মানুষের ভেতর থেকে যাবে ভগবান জানে। এই যে এইখানে যে সাদা রঙের বিল্ডিংটি দেখছেন, এই মহলটি ছিল মানসিংহের মহল। আর রানীদের একজনের কক্ষ থেকে আরেকজনের কক্ষে যাওয়ার কিন্তু কোনো পথ ছিল না, কিন্তু রাজা ওই বিশেষ সিঁড়ি দিয়ে প্রবেশ করতে পারতেন। আর রানীরা যখন একে অপরের সাথে মিলিত হতেন কোনো বিশেষ অনুষ্ঠানে, তখন এই জায়গাটিতে হতেন, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি। এবং এই মানসিংহের প্রধান রানী ছিলেন কঙ্কাবতী। सखी मोरे पिया घर आए, हे रे सखी मोरे पिया घर आए, भाग लगे से आगर को, भाग लगे से आगर को, আম্বের ফোর্ট দেখে নিয়ে আমরা ওই ফোর্টের নিচ থেকেই একটি অটো নিলাম। এই অটো আমাদের জয়গড় ফোর্টে নিয়ে যাবে, নাহারগড় ফোর্টে নিয়ে যাবে এবং তারপরে জলমহলে গিয়ে ড্রপ করবে। পুরো ট্রিপের জন্য নেবে 700 টাকা। আমরা জয়পুর থেকে আম্বের ফোর্ট পর্যন্ত এসেছিলাম 120 টাকায়, এখানে লাগবে 700 টাকা, মোট 820 টাকায় আমাদের এই দিকটা কমপ্লিট হয়ে যাবে। আর গতকাল আমরা 100-200 টাকায় ওইদিকে হাওয়া মহল, তারপরে যন্তর মন্তর, সিটি প্যালেস, এই সমস্ত জায়গাগুলি কভার করছি। কাজেই মোটামুটি 1000 টাকার মধ্যে আপনার জয়পুরের পুরো সাইট সিইং কমপ্লিট হয়ে যাবে।
আমরা আমের ফোর্ট দেখে এবার জয়গড় ফোর্টে এলাম। আর আপনাদের একটু এই ফোর্টের এন্ট্রি ফিগুলো বলে দিই। এই আমের ফোর্টের এন্ট্রি ফি হচ্ছে 102 টাকা করে পার হেড, কিন্তু এখানে আমের ফোর্টে কিন্তু কোনো ক্যামেরার চার্জ নেয়নি। আর জয়গড় ফোর্টের এন্ট্রি ফি হচ্ছে 150 টাকা পার হেড। এখানে ভিডিও ক্যামেরার জন্য লাগবে 200 টাকা, মানে আমি যে ক্যামেরাটা ব্যবহার করছি। আর এখানে মোবাইলের জন্য কোনো চার্জ নেই, কোনো স্টিল ফটোগ্রাফির জন্য কোনো চার্জ নেই। আর আপনি যে গাড়ি নিয়ে আসবেন তার জন্য পার্কিং চার্জ আছে 50 টাকা, আমার অটোর জন্য নিয়েছে। আর এখানে স্টুডেন্টদের জন্য আর সিনিয়র সিটিজেন তাদের জন্য হচ্ছে 75 রুপিস করে টিকিটের মূল্য। আর এই জয়গড় ফোর্ট এটি তৈরি হয়েছিল 1036 খ্রিস্টাব্দে, মানে একাদশ শতাব্দীতে। সেই সময় রাজা কাকিলদেব তিনি এখানকার মিনা উপজাতিদের পরাজিত করে এখানে এই দুর্গ নির্মাণ শুরু করেন। এই দুর্গ পরবর্তীকালে বিভিন্ন রাজাদের সময় তার সমৃদ্ধি ঘটতে থাকে এবং মহারাজা জয় সিং দ্বিতীয় এই দুর্গকে একটি সামরিক ঘাঁটি হিসাবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হন। মানে কাছাওয়া রাজবংশের রাজাদের সামরিক ঘাঁটি হিসেবে এই দুর্গ পরবর্তীকালে পরিচিত হয়। এই জয়গড় দুর্গের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে এই রাজবংশের রাজাদের যত কামান বা গোলাবারুদ তৈরি হতো সেগুলি সব তৈরি হতো এই জয়গড় দুর্গে। এখানকার জয়বান কামান, যেটি পৃথিবী বিখ্যাত কামান, সেটি আমরা দেখব। আর এই জয়গড় দুর্গ আমের দুর্গ থেকে প্রায় 400 মিটার উপরে অবস্থিত এবং জয়গড় দুর্গ থেকে নিচের অংশে আমের দুর্গটি দেখা যায়, যেটি আমরা আম্বের ফোর্ট দেখছিলাম। আম্বের ফোর্ট থেকে ওপরে জয়গড় দেখছিলাম, এখানে ঠিক উল্টো নিচের দিকে আম্বের ফোর্ট দেখা যায়। হ্যাঁ, তুমি ঠিকই বলছো এটা, যে জয়গড় দুর্গ যেহেতু উপরে আর কি আমের ফোর্টের, পরবর্তীকালে এই রাজারা তখন এই দুর্গটাকে সামরিক দুর্গ হিসাবে ব্যবহার করত। মানে সিটি প্যালেস আর আম্বের প্যালেসকে রক্ষা করার কাজে এই দুর্গটা প্রধানত ব্যবহার করত, মানে যাতে নজরদারি ভালোভাবে একদম সবচেয়ে উপরে বলে। মানে এর থেকেও উপরে নাহারগড় ফোর্ট। এটিকে অনেকটা গ্যারিসন দুর্গ বলা যায়, মানে যেখানে সেনাবাহিনীদের অবস্থান। এই জয়গড় ফোর্টের কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে। এই জায়গাটায় দাঁড়াও, এই যে দেখছেন এখানে একটি জলাধার রয়েছে, একটি পুষ্করিণী। এই জয়গড় ফোর্টে এরকম 3টি পুষ্করিণী আছে এবং মনে করা হয় যে এই রাজপুত রাজারা, মানে কাছাওয়া বংশের রাজারা, তারা তাদের ধন সম্পত্তি সব এই জলাধারের মধ্যে রাখতেন। এবং 1977 সালে মানে এমার্জেন্সির সময়, হ্যাঁ, ভারতের সরকার এর খোঁজ খবর করে। 1977 সালে 75 থেকে 77, সেই সময় ইন্দিরা গান্ধীর যখন এমার্জেন্সি করেছিলেন, সেই এমার্জেন্সির সময় এখানে কিন্তু এই মানে জলাধারগুলির মধ্যে সেই ধন সম্পত্তি উদ্ধারের আশায় খোঁড়াখুড়ি চলে এবং সেই সময় এই দিল্লি জয়পুর রাস্তা পুরো বন্ধ ছিল। কিন্তু 3 দিন ধরে না 7 দিন ধরে একটানা খোঁজাখুঁজির পরেও তারা কিচ্ছু এখান থেকে পান না। তখন বলেন যে সোয়াই জয় সিং দ্বিতীয় তিনি নাকি জয়পুর তৈরি করার সময় এই সব ধন সম্পত্তি তুলে নিয়ে গিয়ে জয়পুর শহর তৈরি করেছিলেন। আর এই উপর থেকে দেখুন আরাবল্লী পর্বতের দৃশ্য, তার সাথে ফোর্টের দৃশ্য কত সুন্দর লাগছে। এই যে ওখান থেকে দেখা যাচ্ছে জলমহল। এই যে উপরে দুটো পতাকা উঠছে, দূর থেকে মনে হবে ইন্ডিয়ার ফ্ল্যাগ, এটা কিন্তু তা নয়। এটা কিন্তু এই রাজ পরিবারেরই পতাকা। রাজা যখন জয়পুরে উপস্থিত থাকেন তখন এই দুটো পতাকা ওপরে ওড়ে। যখন উনি জয়পুর থেকে বাইরে কোথাও যান তখন একটা পতাকাই ওড়ে। তার মানে এখন দুটো পতাকা উঠছে, তার মানে রাজা এখন জয়পুরেই রয়েছেন। রাজ পরিবারের এই যে পতাকাটি রয়েছে সেটিতে রয়েছে 5টি রং, তাই জন্য একে পাঁচরঙ্গি বলা হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি জয়গড় দুর্গের বিখ্যাত জয়বান কামানের সামনে। মহারাজা সোয়াই জয় সিং দ্বিতীয় তার রাজত্বকাল ছিল 1699 থেকে শুরু করে 1743। তার মধ্যে 1720 সালে তিনি এই জয়বান কামানটি তৈরি করেছিলেন এবং বলা হয় যে এটি
পৃথিবীর বৃহত্তম কামান, মানে যেটি দুটি চাকার উপরে প্রতিষ্ঠিত। এই কামানের এই যে ব্যারেলটির দৈর্ঘ্য হচ্ছে 20.19 ফুট, এর মোট ওজন হচ্ছে 50 টন, আর এর এই যে মুখের ব্যারেলটি, এই ব্যারেলটির ব্যাস 11 ইঞ্চি। এখন এর ভেতরে পায়রা বসে আছে। যেহেতু মোগলদের সাথে এইখানকার রাজাদের, মানে জয়পুরের রাজাদের বরাবরই বেশ ভালো সম্পর্ক ছিল, সেই কারণে সেরকমভাবে খুব একটা ব্যবহৃত হয়নি, কোনো যুদ্ধেই ব্যবহৃত হয়নি। একবার মাত্র এই কামানটি থেকে গোলা ছোড়া হয়েছিল, 100 গ্রাম ওজনের বারুদ ছোড়া হয়েছিল, এবং সেই বারুদ 35 কিলোমিটার দূরে গিয়ে পড়েছিল। আর আরও একটা বিষয়, যে এই কামানটি কিন্তু একটি 360 ডিগ্রি কামান, মানে এটা যে কোনো দিকে ঘোরানো যায়। আমরা এসে পৌঁছলাম নাহারগড় দুর্গে। এই নাহারগড় দুর্গ জয়গড় দুর্গ থেকে 6 কিলোমিটার মতন দূরত্বে অবস্থিত। এটিও কিন্তু তৈরি করেছিলেন মহারাজা সোয়াই জয়সিং দ্বিতীয় 1734 খ্রিস্টাব্দে, এবং এই দুর্গটিও প্রধানত ডিফেন্স পারপাসেই নির্মাণ করা হয়েছিল। এবং 1734 মানে তখন কিন্তু জয়পুর শহর তৈরি হয়ে গেছে। 1727 সালে জয়পুর শহরের নির্মাণ শুরু হয়, এবং প্রধানত জয়পুর শহরের উপর নজরদারির উদ্দেশ্যে এবং জয়পুর থেকে আম্বের যাতায়াতের যে পথ, এই পথের উপর নজরদারির উদ্দেশ্যে কিন্তু এই নাহারগড় ফোর্ট নির্মাণ করা হয়েছিল। আর এই নাহারগড় কথাটির অর্থ হচ্ছে বাঘের আবাস। আর এই নাহারগড় কথাটা এসেছে হচ্ছে নাহার সিং ভূমিয়া নামে একজন ব্যক্তির আত্মা নাকি এখানে ঘুরে বেড়াতো, তাকে সন্তুষ্ট করার জন্য এখানে একটি মন্দির তৈরি করা হয় প্রথমে, তারপর পরবর্তীকালে এখানে এই দুর্গ নির্মিত করা হয়। তাই জন্যই নাকি এই জায়গার নাম হয়েছে নাহারগড়। আমরা গুজরাটে বাউরি দেখেছিলাম, মনে আছে? এখানেও দেখুন একটি রেন ওয়াটার হারভেস্টিং এবং এই ফোর্টে জল সরবরাহের জন্য একটি দারুণ সুন্দর জল সংরক্ষণ ব্যবস্থা। এখানে একটি স্টেপ ওয়েল করা রয়েছে। হ্যাঁ, মানে সমগ্র ফোর্ট আর নাহারগড় পর্বতমালা থেকেও তো জল আসে, পর্বতটা জল ধরে রাখতে পারে না। এই যে বিভিন্ন চ্যানেল করা আছে, ওই চ্যানেলের মধ্যে দিয়ে জল এসে এখানে সঞ্চিত হয়। আমি এখন দাঁড়িয়ে আছি মাধবেন্দ্র ভবনের সামনে। সোয়াই মাধো সিংয়ের আমলেই কিন্তু এই দুর্গের সবচেয়ে বেশি উন্নতি হয়। এই মাধবেন্দ্র ভবন নির্মাণ করেছিলেন সোয়াই মাধো সিং দ্বিতীয়। 1880 সাল থেকে 1922 সালের মধ্যে এই জায়গাটা তৈরি হয়েছিল। তিনি এই ভবনের মধ্যে 10টি মহল বানিয়েছিলেন। এই 10টি মহলের মধ্যে নিজের জন্য ছিল একটি মহল, এবং বাকি 9টি ছিল তার 9 রানীর জন্য। এবং প্রত্যেকটা মহলের মধ্যে বেডরুম, ডাইনিং রুম, কিচেন, বারান্দা, ফায়ারপ্লেস সব রকম সুবিধা ছিল। অত্যন্ত সুন্দর সেই ভবনগুলো দেখতে। কি উঠতে পারছো? হ্যাঁ, কিন্তু মোটা মানুষ কি করে এই সরু পথ দিয়ে উঠবে কে জানি। কোনো রকমে একজন উঠতে পারে। নাহারগড় ফোর্টের একদম টেরেসে চলে এসেছি। দেখুন এখন সানসেট হচ্ছে, কি অসাধারণ লাগছে। আর জয়পুর শহর এখান থেকে কি অসাধারণ লাগছে দেখুন। मन कर दी पराई रे चुंदड़ी ओढ़ाने बीरा मन कर दी पराई रे कर दी पराई रे मारा मारी जाया बीरा रे जामण जाया रे की कर आऊं बीरा तारे देश रे।
নাহারগড় ফোর্টের ছাদ থেকে সূর্যাস্তের দৃশ্য এত সুন্দর, মানে এখান থেকে নড়তেই ইচ্ছে করছে না। কিন্তু আমরা যে অটো করে এসেছি সেই অটো চালক ভাই তিনি বারবার ফোন করছেন যে চলে আসুন চলে আসুন, তাই জন্য আমরা নেমে যেতে বাধ্য হচ্ছি। ইচ্ছা ছিল এখানে সূর্যাস্ত সম্পূর্ণ দেখার, কিন্তু তারপরে আবার মনে করলাম যে রাজপুতানার সূর্য তো কখনো অস্ত যায় না, কাজেই এই রাজপুতানার ফোর্টে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা উচিত হবে না। এখন ফিরে যাচ্ছি নাহারগড় থেকে। तारे देश रे আর এই নাহারগড় ফোর্টে আরেকজনের কথা মনে আছে? সেই মন্দার বোস কিন্তু ডাক্তার হাজরাকে এই নাহারগড় ফোর্ট থেকেই নিচে ফেলে দিয়েছিল। এই নাহারগড় ফোর্টে সোনার কেল্লার শুটিং হয়েছে, রং দে বসন্তের শুটিং হয়েছে, অনেক বিখ্যাত সিনেমার শুটিং এখানে হয়েছে। নাহারগড় ফোর্টে আজকে আমরা যা সানসেট দেখলাম তাতে মাউন্ট আবুতে না যেতে পারা দুঃখ আমাদের আর রইল না, তাই না? একদম তাই। আর মাউন্ট আবু গেলেও যে সানসেট দেখতে পাবোই এই সিওরিটি তো কেউ দিতে পারবে না, কারণ ওটা তো ওয়েদারের উপর ডিপেন্ড করে। সেই। পাহাড়ি অঞ্চলে সবসময় কোনো সময় ভালো ওয়েদার পাওয়া যায়, কোনো সময় বৃষ্টি, কোনো সময় মেঘলা। তো আজকে সত্যি অসাধারণ দেখেছি, অসাধারণ অসাধারণ দেখেছি। একেবারে নাহারগড় ফোর্ট তো অনেক উঁচুতে, দুর্দান্ত লাগছিল। আর এই নাহারগড় ফোর্ট দেখে নিয়ে এখন আমরা এলাম এই মানসাগর লেকের পাশে। এই মানসাগর লেক তৈরি করেছিলেন মহারাজা মানসিং প্রথম, এবং 1799 সালে এই লেকের মাঝখানে জলমহল নির্মাণ করেন সোয়াই প্রতাপ সিং। এবং আমরা এই সন্ধ্যাবেলায় এখানে এলাম, তার কারণ আপনারা তো অনেক ভিডিওতে জলমহল দেখেছেন, দিনের বেলায় দেখেছেন জলমহলের এখানে প্রচুর দোকানপাট, সবাই রাজস্থানী পোশাকে সেজেগুজে ছবি তোলেন, জলমহলও দেখেছেন। কিন্তু রাত্রিবেলায় যে জলমহল কি অসাধারণ দেখায়, কি তার রূপ, সেইটা আপনাদের কাছে তুলে ধরার জন্য আমরা এই সন্ধ্যাবেলায় জলমহলে এলাম। মহারাজা সোয়াই প্রতাপ সিং তিনি তার রানীদের গ্রীষ্মকালীন আবাসস্থল হিসাবে এই জলমহল নির্মাণ করেছিলেন। আর বর্ষাকালে যখন এই লেক সম্পূর্ণ জলে ভরে থাকে তখন এই জলমহলের দৃশ্য আরও অপরূপ লাগে। এই জলমহল থেকে আমরা সরাসরি এবার চলে আসলাম খেতে, কেননা আপনারা তো দেখলেনই যে সারাদিন কিন্তু আমরা ভারী কিছু খাইনি, ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, টুকটাক খেয়েছি রাস্তায়। আর এখানে আমরা এসেছি যে জায়গাটিতে, এই জায়গাটির নাম রাজরাসা বাই সৌরভ। এই হচ্ছে রেস্টুরেন্টের ফুল নেম। এই রেস্টুরেন্টটা হচ্ছে নগর নিগম কলোনিতে, আমের রোডেই, মানে জলমহল থেকে সামান্য এই 2 কিলোমিটার মতন এগিয়ে আমরা একটা অটো নিয়ে চলে এলাম। এবং রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর, গুগল রেটিংও খুব ভালো, সেই সব দেখেই আমরা রেস্টুরেন্টে এলাম। সবাই রিভিউ পড়লাম, দেখলাম সবাই খুব ভালো বললো, বলেছে খুব অথেন্টিক খাবার দাবার। তো আমি আর রাজস্থানি অথেন্টিক আর কিছু খেতে চাই, মানে ডাল বাটি চুরমা, লাল মাছ, যেহেতু এগুলো সবই খাওয়া হয়ে গেছে আমি সেগুলো যাচ্ছি না, কিন্তু ওর আশেপাশেও তো রাজস্থানি কিছু খাবার দাবার আছে, সেইগুলো একটু ট্রাই করতে এসেছি। আমাদের এখানে প্রথমে একটা অথেন্টিক রাজস্থানি স্যুপ দিল। এই রাজস্থানি স্যুপটা কি, এটা ঘিয়ের মধ্যে জোয়ারের আটাকে রোস্ট করা হয়, করে সেটা দইয়ের ছাঁচের মধ্যে ফেলে তারপরে দেওয়া হয়। এর মধ্যে ধনেপাতা এবং আরও আদার্স ইনগ্রেডিয়েন্টস আছে। খেলাম একটু, বেশ ভালো খেতে, ঘিয়ের গন্ধ মমো করছে। ये आपका डिफरेंट 4 फ्लेवर में नॉन वेजिटेरियन अकम्पनीमेंट्स है। ये आपकी 4 तरह की चटनियाँ हैं सर। 4 ধরনের চাটনি। ये आपका 2 फ्लेवर में पापड़ है सर। ठीक। एक आपका कॉर्न का है, एक राइस का है। तो फर्स्ट में आपका कलेजी मिर्च का अचार है, ये आपका गोट लीवर और ग्रीन चिल्ली, ये और ये सर। ओके। सेकंड में आपका है लाल मिर्च काचरे की चटनी है, तो इसके अंदर आपने यूज में लिया हुआ मथानिया रेड चिल्ली है, फिर गार्लिक है और इसमें काचरी है, यानी काचरी मीन्स आपका वाइल्ड कुकुम्बर। और थर्ड में आपका फ्रेश मिंट एंड कोरिएंडर चटनी है, और फोर्थ में आपका आंवला दाग दाना का लौंजी है, तो इसमें आपका मेथी दाना और किशमिश है। আচ্ছা, तो यह डिफरेंट 4 फ्लेवर में है सर। एक आपका स्पाइसी, एक टेंगी, एक स्वीट, एक श्योर फ्लेवर में। আমরা স্টার্টারে যেটা নিয়েছি সেটা হচ্ছে মাইথানি চিকেন। এটা কিন্তু একটা কাবাবই, এটা শুধু ওনারা বললেন যে চিকেনটাকে বোনলেস করে সেটা ওই মাইথানি যে মিট
পেস্ট বানিয়ে তার মধ্যে একটুখানি ডুবিয়ে রাখা হয়, তারপর সেটাকে আরও বিভিন্ন রকম মশলা দিয়ে তারপর কাবাব বানিয়ে দেওয়া হয়, এবং সেটা সত্যিই খেলাম, অপূর্ব টেস্ট। जिन्होंने मेन्यू डिज़ाइन किया है हमारा, he has done his doctorate in the Rajasthani cuisine only. वो मतलब कि वो जो शेफ है सौरभ Yes, he has शर्मा done- जी। जी. अच्छा। So he has done his PhD in Rajasthani cuisine only, अच्छा, and he has made one dish. That's a basically Gujarati dish, and for that he has been awarded as a Limca. A group has been awarded into the Limca Book of. अच्छा। Yes. So and he has been doing so many shows, and he has written papers also, especially on the Rajasthani cuisine. শেখাওয়াতি মুর্গ, এর মধ্যে রুটি, মানে একদম হ্যান্ডমেড রুটি, আমরা যেমন বাড়িতে খাই সেই রকম রুটি। কারণ উনি বললেন এটার সঙ্গে এটা ভালো লাগবে, তারপরে আমরা কুলচা বা যাই নিতে চাই, নান নিতে চাই কি না, সেইটা আর কি। तो मैं आपको शेखावाटी मुर्ग के बारे में कुछ जानकारी देना चाहता हूँ। तो ये ऑथेंटिक राजस्थानी डिश है, ये अपना शेखावाटी रीजन से है। तो ये शेखावाटी रीजन से है, ये ऑथेंटिक डिश होने के कारण हम इसमें टमाटो यूज में नहीं लेते हैं। जो ये ऑथेंटिक के अंदर हम जैसे ग्रेवी बनाते हैं, तो ग्रेवी के अंदर हम काचरी होता है और अमचूर होता है और इसमें धनिया, जो इसका हम ग्रेवी का बेस बनाते हैं, फिर इसको कुकिंग करते हैं। এই যে ওনারা সার্ভ করার সময় প্রত্যেকটা টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে ওরা খাবার নিয়ে একটা বিশ্লেষণ করছেন, যে আমরা যে খাবারটা সার্ভ করলাম সেই খাবারটার নাম এইটা কেন হলো, বা এই রিজিয়ন থেকে এসছে বলে এই খাবারটার নাম এইটা, এটা সবার কাছে গিয়ে এক্সপ্লেন করছে। আমরা এখান থেকে মন দিয়ে শুনছি। এই যে শেখাওয়াতি চিকেনটা আমরা নিয়েছি, এবং সত্যি বলছি অসম্ভব সুন্দর খাবার। আর এই যে এক্সপ্লেন করে দিচ্ছেন না, এই জন্য খাবারের মানে মাত্রাটা, গুণটা আরও যেন বেড়ে গেল। যে কোনো জিনিসের ইতিহাস জানলে সেটা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এটা রাইও সবসময় বলে। Earlier लोग आते हैं, if you ask them Rajasthani food, they will say dal bati churma, gatta curry, kair sangri, lal mas. বাস, But apart from that, Rajasthani cuisine has vast varieties, and it is not meant that ki Rajasthani cuisine will serve only the spicy. Rajasthani cuisine has all the flavors. It has mild, it has tangy, it has spicy flavors also. So different cities has the different. बासमती राइस, यह जोधपुरी काबुली राइस है। तो ये बासमती राइस है और इसमें आपका वेजिटेबल है। तो ये कम प्रोम तो सर आपका काबुल से, फिर आपका फेमस है जोधपुर में एक शनि मंदिर के वहाँ पे फेमस रोड का है। तो वहाँ पे एक प्रसादी के रूप में सर्व किया जाता है, यानी परोसा जाता है। আচ্ছা। तो ये रेसिपी वहाँ से ली हुई है। এইরকমই খাওয়ার ভ্যারাইটি সব দিক থেকে, সমস্ত দিক থেকে। রাজস্থান হচ্ছে বিভিন্ন দিক থেকে বৈচিত্র্যের সমাহার। কাজেই শুধুমাত্র এখানে আসলাম, ওই দুর্গ দেখলাম আর এত দুর্গ কি দেখবো, বা এইরকম গরম এইরকম তা না। রাজস্থানকে সব দিক থেকে দেখুন, দেখবেন অসাধারণ লাগবে। ऑथेंटिक डेजर्ट है खीरान, और खीरान मीन्स आपका खीर का ही रूप होता है, बट थोड़ा सा लॉन्ग टाइप तक कुकिंग करते हैं, इसलिए थिक होने के कारण इसको खीरान बोलते हैं। और इसका जो नीचे का बेस बना रखा हमने, वो बाजरे का बना हुआ टाट है, उसका ऊपर अपना खीरान सर्व किया हुआ है। এই ডেজার্টটিতে লেখা ছিল ক্ষীর। আমি তো ভেবেছিলাম যে ক্ষীর মানে এনারা যে এরকম পায়েস করেন সেই জিনিস, কিন্তু এই এত সুন্দর জিনিস, আর তারপরে এই যে পাত্রটার মধ্যে দিয়েছেন, এটা কিন্তু বাজরা দিয়ে তৈরি টার্ট, এক্সিলেন্ট। মানে এটাও আপনি খেতে পারবেন, এবং এর টেস্টটা তো অসাধারণ, অপূর্ব খেতে, অপূর্ব। আমরা যে এইমাত্র খেলাম এই রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টে আমাদের কাছ থেকে নিল 1639 টাকা। তার মধ্যে অবশ্য অনিন্দর ফেভারিট ডেজার্টের টাকা নেননি ওনারা, খুশি হয়ে। এতই ভালো ভালো কথা বলেছি আমরা, তার জন্য না, সত্যিই ভালো। এত ভালো খাবার এক্সপ্লানেশন আমি খুব কম জায়গায় শুনতে পেয়েছি। মানে আমার মেয়ে রাই, সে খাওয়ার আগে এত কিছু বলে আর কি। আর এইখানে দেখলাম এনাদের মধ্যেও এই একই প্রবণতা, মানে যারা খাদ্যরসিক হয় তারা বোধহয় এইভাবেই এক্সপ্লেন করে সবাইকে খাওয়াতে ভালোবাসেন। না, সত্যিই খুব ভালো লাগে, সত্যিই খুব ভালো, সত্যিই খুব ভালো, খুব ভালো এবং ভীষণ একটা ইনোভেশন আছে, এটা আরও বেশি ভালো লাগলো। সবসময় তো এরকম খাই রেস্টুরেন্টে, এই ওই সেই, আমাদের কিন্তু সবটাই পরিচিত খাবার, কিন্তু সেটাই একটা অন্য আদলে সেই খাবারটা আমাদের কাছে প্রেজেন্ট করা, এটা কিন্তু সত্যিই ভালো। আচ্ছা, আমি এই রেস্টুরেন্টের গুগল লোকেশন
ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। দেওয়ালির বাজি ফুটছে এত জোরে। আমি এই রেস্টুরেন্টের গুগল লোকেশন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে এই রেস্টুরেন্টের লোকেশন অনায়াসে পেয়ে যাবেন। नाव देखे भाव देखे मुझको दे ताव छोरा रा 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 ए छोरा रा 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 मान देखे गान देखे जयपुर का तू थान देख रा 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 ए छोरा रा 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 ए घूमर घूमर घूमे घूम 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 झूमर झूमर झूमे झूम 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 रंगीलो 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 राजस्थान मारो रंगीलो रंगीलो राजस्थान मारो रंगीलो। আজকে 20 অক্টোবর 2025 রাজস্থান ভ্রমণ শেষ করে আমরা এখন বাড়ি ফেরার পথে। আমরা এখন রয়েছি জয়পুর এয়ারপোর্টে। এখান থেকে আজকে ফ্লাইট ধরে আমরা পৌঁছাবো কলকাতা। আর আমাদের এই সম্পূর্ণ রাজস্থান সিরিজ আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। रंगीलो रंगीलो राजस्थान मारो रंगीलो रंगीलो राजस्थान मारो रंगीलो रंगीलो राजस्थान मारो